আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একদম সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। আজকে ঘরের অনেক কাজ করব। প্রত্যেকটা রুমের বিছানার চাদর তোলা, বিছানার চাদর বিছানো, ফার্নিচার পরিষ্কার করা, সেই সাথে রান্নাবান্না সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বরাবরের মতোই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগা থেকে ছোট্ট করে একটা অনুরোধ করছি, যারা ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আমার একজন সাধারণ দর্শক গত ভিডিওর আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, আচ্ছা আপু, আপনারা যারা ব্লগার আছেন বারান্দা দেখান, বেডরুম দেখান, ড্রয়িং রুম দেখান, তারপর কিচেন দেখান, তাহলে আপনারা ওয়াশরুম কেন দেখান না? আপুর কমেন্ট আমার কাছে একটু ইন্টারেস্টিং লেগেছে। আসলে আপু দেখাই না সেটা বললে কিন্তু ভুল হবে। আমি যখন বাথরুম ক্লিন করি বা বাথরুমে হারপিক দিই তখন ভিডিওর অংশটা রাখার চেষ্টা করি। আমি যেহেতু বাথরুম ক্লিন করি না, খালাকে দিয়ে ক্লিন করাই, সেই জন্য হয়তো ভিডিওর অংশটা আপনি দেখতে পান না। আশা করি আপু আপনি আপনার উত্তরটা পেয়েছেন। সকালবেলা নাস্তা খাওয়ার পর প্রত্যেকটা রুমের বিছনার চাদর তুলেছিলাম আর চাদরগুলো কিন্তু ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, কারণ দোয়া হয়ে গেলে আমি এগুলো ছাদে মেলে দিব আর রোদে রোদে যাতে চাদরগুলো শুকিয়ে ফেলতে পারি। তারপর দুইটা বাথরুমের মধ্যে হারপিক দিয়ে দিলাম, খালা বাথরুমগুলো ক্লিন করবে। আমি চলে এসেছি বিছানার চাদরগুলো বিছানোর জন্য। বিছানার চাদর বিছানোর আগে আমি খাটগুলো ভালো করে মুছে নিয়েছি। ধুলাবালুর কথা আর কি বলবো, এত পরিমাণ ধুলাবালু আসে। একদিন যদি ফার্নিচারগুলো না মুছে একদম সাদা হয়ে থাকে, অফ ক্যামেরায় আমি ফার্নিচারগুলো মুছে এখন চাদরগুলো বিছিয়ে নিলাম। প্রতি সপ্তাহে চেষ্টা করি প্রতিটা রুমের চাদরগুলো ধুয়ে দিতে। আমার রুমের চাদরটা সপ্তাহে হয়তো 2 দিন ধোয়া হয়। আর আমি যখন চাদরগুলো তুলি সব রুমের চাদর একসাথেই তুলি, তাতে করে কি হয় ঘরটা একদম চকচকে থাকে, মানে প্রত্যেকটা রুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যেদিকে সূর্যের আলোটা রুমের ভিতরে ঢুকে বা সূর্যের একটা আলো পড়ে সেদিকে তাকালে দেখবেন ছোট ছোট বালুর মতো কি জানে একটা উড়ে। আমার রুমের পশ্চিম পাশে একটা দরজা আছে, দরজাটা একটু খুলে রেখেছিলাম সূর্যের আলোটা পড়ার জন্য। আর সূর্যের আলো পড়ে ক্যামেরায় কি ধরা পড়েছে দেখুন, ছোট ছোট কি যেন উঠছে, সম্ভবত এটা ভালোই হবে। আমি যখন ভিডিওটা এডিট করতে গেলাম তখন এই দৃশ্যটা আমার চোখে পড়লো। চিন্তা করেন আমাদের দেশে কি পরিমাণ ধুলাবালু। বাইরে গেলে তো অবশ্যই মাস্ক পরে যাওয়ার চেষ্টা করবেন। রুমের ভিতরেও কিন্তু আমরা সুরক্ষিত না, এই ধুলাবালুগুলো কিন্তু আমাদের শ্বাসের সাথে ভিতরে যায়। রুমের কাজগুলো শেষ করে আমি চলে আসলাম বেসিন ক্লিন করার জন্য। বেসিন আর বাথরুম আমি ক্লিন করি না, খালাকে দিয়ে ক্লিন করে। আজকে যখন বেসিনে হারপিক দিতে আসলাম দেখলাম পুরো বেসিন একদম হলুদ হয়ে আছে, তাই আজকে নিয়ত করেছি আমি নিজেই বেসিনটা ক্লিন করব। সত্যি কথা বলতে কি, নিজের জিনিস নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আপনি যতই মানুষকে দিয়ে করান না কেন সেটা দেখবেন আপনার মনের মতো হবে না। আমরা হয়তো বিপদে পড়ে বা আমরা করতে পারি না সেজন্য কাজের খালাদের নেই, ওনারা যখন মাঝে মধ্যে কিছু কাজ করে সেগুলো দেখলে দেখবেন আপনাদের রাগ হবে। তো বেসিনটা ক্লিন করে মনে হয় না চাপ দিয়ে কোনোদিন বেসিনটা ক্লিন করেছে। আমি একটু ঘষা মাজা দিয়েছি, বেসিনটা দেখুন কত সুন্দর চকচক হয়ে গেছে। কাজের খালাদের পাশাপাশি আমরা যদি নিজের ঘরের জিনিসপত্রগুলো একটু যত্ন নিতে পারি সেক্ষেত্রে কিন্তু জিনিসগুলো অনেক বেশি ভালো থাকে। আমি কি করি, ধরেন খালা রান্নাঘরের কাজই করলো, খালা তো খালার মতো করে দিয়ে গেল, ডিপ ক্লিনের কাজগুলো কিন্তু আমি করি। টুকটাক যেগুলো দেখে মনে হয় যে ঘষা মাজা করা প্রয়োজন বা এই জিনিসটা আরো পরিষ্কার হবে সেগুলো আমি দেখে দেখে কাজ করি। তাতে করে ঘরের জিনিসপত্র অনেক সুন্দর থাকে বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আরেকটা কথাও সত্য, আমি কিন্তু একা হাতে এত বাড়ির দায়িত্ব নিতেও পারতাম না। খালা যদি আমার সাথে কাজ না করতো, দুজনে মিলেমিশে যদি কাজ না করতাম, আমি হয়তো একটা সময় গিয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে যেতাম, তাহলে সবকিছু এত পরিষ্কারও থাকতো না। খালা করে দিয়ে যায় বলে পরের কাজ আমি নিজে করি, সেজন্য সবকিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এত যে কাজ করি দেখেন ক্লান্তিটা সবার শরীরে আছে, মাঝে মধ্যে তো মনে হয় হাড় থেকে মাংস খুলে পড়ে যাবে, এত বেশি ক্লান্ত লাগে, মনে হয় না আর কোনো কাজ করি। একজন আপু কমেন্ট করেছিলেন আমার এই কেটেলটা কোন ব্র্যান্ডের আর এটা কিভাবে ইউজ করি। আপু এটা হচ্ছে প্যানাসোনিক ব্র্যান্ডের। কেটেলে পানি দিয়ে দেখুন বসিয়ে দিলাম আর নিচের দিকে দেখলেন একটা সুইচ আছে, সেটা আমি অন করে দিয়েছি। পানিটা যখন বলক চলে আসবে তখন কিন্তু অটোমেটিকলি এই সুইচটা আবার উপর দিকে চলে আসবে, মানে বসিয়ে দিয়ে আর কোনো কাজ নেই। পানি যখন ফুটে আসবে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আর পানিটা ফুটতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। এটা দিয়ে তো আমি সারা দিন গরম পানি করি। আমি বলবো যারা সিলিন্ডার ইউজ করেন তারা অবশ্যই বাসায় একটা কেটেল রাখবেন, তাতে করে গরম পানি করতে পারবেন, রান্নার কাজও অনেক সহজ হয়ে যাবে।
গত ভিডিওতে গুড়গুলো দেখিয়েছিলাম, এত বেশি তাড়াহুড়ো ছিল সেগুলো আমি আর বক্সে রাখিনি, আজকে বক্সে করে রেখে দিলাম। গত ভিডিওতে আমি যখন ওটসের কথা বলেছিলাম অনেক আপুরা জানতে চেয়েছেন আয়েশাকে আমি কোন ওটসটা খাওয়াই, সেটা যাতে দেখিয়ে দেই সেজন্য দেখিয়ে দিলাম। এটা হচ্ছে কুইকার ওটস, এটা ছোটটা আর এটা হচ্ছে বড় সাইজটা। ছোটটার দাম সম্ভবত 380 টাকা আর বড়টা 500 550, ওটা দামটা আমার খেয়াল নেই। এটা আপনারা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন। আর বাচ্চাদের অবশ্যই ওটসটা খাওয়ানোর চেষ্টা করবেন। ইউটিউবে সার্চ দিলে কিন্তু ওটসের বিভিন্ন রেসিপি পেয়ে যাবেন। আপনার বাচ্চা যেটা খেতে চায় সেটাই রান্না করে খাওয়াবেন। আজকে রান্না করে আসতে একটু লেট হয়ে গেল, এই যে ঘরে অনেক কাজ করেছি, ফাঁকে দিয়ে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম, কারণ আমি জানি শীতের দিন গ্যাস কমে যায়। আমি যখন আমার তরকারিগুলো রান্না করতে আসব তখন হয়তো ভাত বসাতে পারবো না, তখন রান্নাটা অনেক লেট হয়ে যাবে। তাই আমি কি করি, কাজের ফাঁকে দিয়ে ভাত বসিয়ে দিয়ে যাই, বা যেটা সিদ্ধ হওয়া প্রয়োজন সেগুলো সিদ্ধ করে ফেলি, যাতে আমি রান্নাঘরে এসে দাঁড়িয়ে থেকে যে রান্নাগুলো করা প্রয়োজন সেগুলো করতে পারি। তাতে করে আমার সময়টা অনেক বাঁচে। ডিমগুলো ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিলাম, তারপর স্ট্যান্ডে রেখে দিব। এখন কিছু লাল মরিচ এনেছিলাম, সেগুলো আমি বক্সে রেখে দিচ্ছি। লাল মরিচ দেখবেন বক্সে রেখে দিলে কিছুদিন পর সাদা সাদা হয়ে যায় বা ফাঙ্গাসের মতো পড়ে যায়, সেটা আর খাওয়ার উপযোগী থাকে না। আমার সাথেই তো কয়েকবার এরকম হয়েছে, সেই জন্য আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিই। এতে করে কিন্তু মরিচ সারা বছর ভালো থাকে। সংসারের কাজগুলো পরিশ্রমের পাশাপাশি বুদ্ধি খাটিয়ে করতে হবে, তাতে করে সংসারের কাজ অনেক সহজ হয়ে যাবে। কি কাজ করলে আমাদের ঘরের জিনিস ভালো থাকবে বা আমাদের পরিশ্রমগুলো কম হবে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ছোট ছোট অভ্যাসে কিন্তু আমাদের প্রতিদিনের কাজ অনেক সহজ হয়ে যায়। আজকে দুপুরের রেসিপিতে থাকবে সিমের ভর্তা, সেই সাথে পোলট্রি মুরগির ভুনা। আমি সিমগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি, ওই যে বললাম গ্যাস খুব কম থাকে, তাই একটা একটা করে রান্নাগুলো শেষ করি। আর এখন চিকেনগুলোকে আমি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। পোলট্রি মুরগিটা ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। অতিরিক্ত মাংস হওয়ার কারণে হাড়যুক্ত মাংসগুলো সবাই খায়, আর পরে দেখা যায় মাংসের যে টুকরাগুলো থাকে সেগুলো পাতিলের মধ্যে গোড়াগুড়ি করে, তো এইভাবে ভেজে রান্না করলে তরকারিটার টেস্টটা খুব ভালো আসে। মুরগিগুলো ভাজা হতে হতে আমি চলে এসেছি ভর্তাটা বানানোর জন্য। আজকে সিমের ভর্তা বানাচ্ছি। ভর্তাটা হচ্ছে আমার জন্য আর মুরগির তরকারি হচ্ছে বাচ্চাদের জন্য। আর এটার মধ্যে কখন যে আমি ভর্তা বানাবো সেটার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। আর সিমের ভর্তা দিয়ে এটা উদ্বোধন করলাম। একে একে সব ধরনের ভর্তা বানাবো আর নিজে একা একাই খাবো। অনেক সময় হয় কি ভর্তা খাওয়ার ইচ্ছে জাগে ঠিকই, ওই যে শিলপাটা খুলে ভর্তা করব সেজন্য আর করা হয় না। তো এটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে, যখন যা ইচ্ছে ভর্তাটা বানানো যাবে, এতটাও প্যারাসানি থাকবে না। এটার মধ্যে ভর্তা বানিয়ে কিন্তু আমি অনেক মজা পেয়েছি। প্রথমে আমি পেঁয়াজটাকে একটু নরম করে নিয়েছি, তারপর সিদ্ধ করা সিমগুলো দিয়ে দিলাম, তারপর ডলে ডলে ভর্তাটা বানিয়ে নেওয়া। আমি কিন্তু এখানে একটা জিনিস ভুল করেছি, সরিষার তেল দিতেই ভুলে গিয়েছি। খাবার খেতে যখন বসলাম তখন আমার খেয়াল এসেছে, আর আমি তো সরিষার তেলই দিইনি। যাই হোক, সরিষার তেলটা আমি এত বেশি পছন্দও করি না। আমার হাজবেন্ড থাকলে অবশ্যই বলতো তুমি তো ভর্তাতে সরিষার তেলই দাওনি। এখন আমার এক দুইজন আপুদের কমেন্ট পড়বো। আসলে কমেন্টগুলো পড়তে গেলে ভিডিও সম্পর্কে কিছুই বলা যায় না, তারপরও চেষ্টা করি আপনারা যখন বলেন নামটা নেওয়ার জন্য নামগুলো বলার। মারিয়া আক্তার আইডি থেকে আপু লিখেছেন, আপু শীতের সকালে কাজগুলো করা অনেক কঠিন হয়ে যায়, তারপর আপনার কাজ দেখে মনে অনেক সাহস পায়। আয়েশা মনি কেমন আছে, ওর জন্য দোয়া রইল। আমার নামটা নিয়ে আপু, প্লিজ প্লিজ। অবশ্যই আপু, আমি তোমার নামটাও পড়লাম, কমেন্টটাও পড়লাম। জানি না তুমি আমার আজকের ভিডিওটা দেখবে কিনা, দেখলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করো। পরের কমেন্টটা হচ্ছে মোহাম্মদ রকিবুল হাসান আইডি থেকে, আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার কথা ও কাজ আমার অনেক অনেক ভালো লাগে। অন্য ভিডিওতে আমার নাম নিন, আমার নাম রুবিনা। রুবিনা আপু, কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওর শেষ কমেন্ট পড়ছি। ময়না আক্তার আইডি থেকে আপু লিখেছেন, আপনি আমি কখনো আপনার ভিডিওতে কমেন্ট করি না, কিন্তু আজকে প্রথম করলাম। আমার একটা অভিযোগ, তোমার ভিডিওগুলো আগে অনেক ভালো লাগতো কিন্তু আজকাল লাগে না। আমাদের আয়েশা মনি দিন দিন বড় হয়ে যাচ্ছে, মাশাল্লাহ। দয়া করে আমার নামটা নিয়েন পরের ভিডিওতে প্লিজ। আমার নাম শরীফা ইসলাম সুহানা। সুহানা আপু কোনোদিন কমেন্ট করেন না, আজকে যেহেতু প্রথম কমেন্ট করলেন আর এমন একটা কমেন্ট করলেন, আমার ভিডিও আপনার এখন ভালো লাগে না। জানি না কেন ভালো লাগে না, আমি আমার বেস্ট দিয়ে ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন, আর যদি ভালো না লাগে আমি তো জোর করে ভালো লাগাতে পারবো না। দেখেন একটা জিনিস খেয়াল করে, আপনারা কিন্তু ঘুরে ফিরে একই জিনিস দেখেন, তারপরও আমরা ভিডিওতে নতুনত্ব রাখার চেষ্টা করি। আজকে যেটা দেখায় পরের দিন হয়তো সেটা আপনাদের সাথে শেয়ার করি না,
আপনারা যেমন বোরিং হবেন আমরাও দেখাতে বোর ফিল করব। সংসারের কাজ তো একটা মেয়ে মানুষের প্রতিদিন একই রকম থাকে, আর আমার ঘরের জিনিসপত্র তো আর চেঞ্জ হয়ে যায় না, জিনিসপত্র একই রকম থাকে। তারপরও জিনিসগুলো আপনাদের সাথে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করি। আমরা কিভাবে সংসারের কাজগুলোকে গুছিয়ে করতে পারি বা আমরা কিভাবে পরিষ্কার থাকতে পারি, বাচ্চা সহ কিভাবে আমরা সবকিছু মেনটেন করি। নতুন কিন্তু কোনো কিছুই নেই যে আপনাদের সাথে উপস্থাপন করব। আর যারা এগুলো পছন্দ করে তারা অবশ্যই ভালোবেসেই দেখবেন। সেই কষ্ট থেকে আপনাদের কাছে সব সময় অনুরোধ করি, এতগুলো মানুষ ভিডিওগুলো দেখেন অথচ আপনারা লাইক দিতে চান না। যারা ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কারণ আপনারা একটা লাইক ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করে। কথার ফাঁকে দিয়ে অনেকগুলো কাজ সেরে ফেলেছি। সিংয়ের মধ্যে যে হাঁড়ি পাতিলগুলো ছিল সেগুলো ধুয়ে সিংয়ের আশপাশ পরিষ্কার করে ফেললাম। সব সময় যে কন্টিনিউ কাজ করতে পারি তা না, ছোট ছোট বাচ্চা এটা সেটার প্রয়োজন পড়ে ডাকাডাকির মধ্যে থাকে, কাজের ফাঁকে দিয়ে ওদের চাহিদাগুলো পূরণ করি, আবার এসে কাজে লাগি। অফ ক্যামেরায় মুরগির মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন মুরগিগুলো দিয়ে দিব। যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে মশলাটা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। আজকে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। যে কোনো তরকারি রান্না করলে আয়েশা মাঝে মধ্যে আলু খুঁজে, মামি আমাকে আলু দাও, ওর জন্য আলুটা দেওয়া, মাঝে মধ্যে বাটিতে দিলে সে ভেঙে ভেঙে আলু খায়। এখন আলুটা আর মুরগিটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট ঢাকনা দিয়ে এভাবে রেখে দিব একটু কষানোর জন্য। আমি ঘরের কাজ করার পর চলে গিয়েছিলাম রান্নাঘরে। রান্নাঘরের কাজ মোটামুটি শেষ করে রুমে আসলাম। খালা কিন্তু ফাঁকে দিয়ে রুম মুছে দিয়ে গেছে। এখন সিঁড়ি ঝাড়ু দিতে গেছে। আর রুমগুলো মোছার পর এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, অন্যরকম একটা শান্তি কাজ করে। সোফার রুমের ওই যে পশ্চিম পাশের জানালাটা খুলে রেখেছি যাতে করে আলো বাতাস প্রবেশ করতে পারে। এই সাইডটা দিয়ে ভালোই আলো আসে। শীতের দিন একটু সূর্যের আলো আসলে কিন্তু রুমটা একটু গরম থাকে, সেই জন্য ওই জানালাটা খুলে রেখেছি। শুধু যে ঘরের ভিতর পরিষ্কার রাখি তা না, সিঁড়িও কিন্তু সব সময় ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি। সিঁড়িটা পরিষ্কার থাকলে মনে হয় পুরো বাড়িটাই পরিষ্কার থাকে। আর এভাবেই কিন্তু কঠোর পরিশ্রম করে আমি আমার বাসা বাড়ি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এটা আমার প্রতিদিনের কাজ, প্রতিদিন নিয়ম করে এই কাজগুলো অবশ্যই করতে হয়। তারপর আর কি, মেয়েকে গোসল করালাম, খাওয়ালাম, নিজে গোসল করলাম, নামাজ পড়লাম, ছেলেদের খাওয়ালাম। আজকে আমার বড় ছেলের স্কুল খোলা ছিল, ও 12টার সময় স্কুলে এসেছে। এখন বেলা 4:30 বাজে। ওকে নিতে একটু বাইরে এসেছিলাম। সব সময় তো আপনাদের সাথে ঘরের ভিতরের অংশই শেয়ার করি, বাইরে যখন আসি ইচ্ছে করে বাইরের এই খোলা আকাশ গাছপালাও একটু শেয়ার করি। আমার প্রিয় উত্তরা শহর, এখন উত্তরা থাকতে অনেক বেশি ভালো লাগে। রাস্তাঘাট সব কিছু চেনা জানা। বাইরে এসেছি তারও একটা কারণ আছে, বাচ্চাদের জন্য শীতের কিছু টুকটাক কেনাকাটা করব। শীতের মধ্যে এখনো কিছু কেনাকাটা করিনি। আগে যে কাপড়গুলো আছে সেগুলো ওরা বাসায় পরবে। ছেলেদের জন্য শুধু ট্রাউজার নিব, আর মেয়ের জন্য ট্রাউজার গেঞ্জি দুটোই লাগবে। আগের যে শীতের কাপড় আছে সেগুলো থেকে বাছাই করে মানুষকে কিছু দিয়ে দিব, আর যেগুলো পরতে পারবে সেগুলোই রাখবো। শীতের কাপড়গুলো পরলে দেখবেন একদম নতুনের মতোই থাকে। ওই যে বছর শেষ হলে সেগুলো ছোট হয়ে যায়, পরের বছর আর পরা যায় না। যে কাপড়গুলো ছোট হয়ে যায় আশেপাশে যারা থাকে তাদেরকে খুঁজে খুঁজে দিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ ফেলে রেখে লাভ নেই। আমি যেটা দিয়ে দিতে পারবো তারা কিন্তু পেয়ে অনেক খুশি হবে। আমাদের উপরে গরিবদের যতটুকু হক আছে সেগুলো আমরা পালন করার চেষ্টা করব। আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি অবশ্যই চেষ্টা করি সবাইকে সাহায্য সহযোগিতা করার। আপনারা যেমন অনলাইন জগতে আমাকে অনেক ভালোবাসা দেন, ঠিক তেমন করে অফলাইন জগতেও কিন্তু আমি মানুষের অনেক ভালোবাসা পাই। ওই যে মানুষের জন্য নিঃস্বার্থভাবে করার চেষ্টা করি। এখন কেন, সারা জীবন করার চেষ্টা করব যতদিন আল্লাহ আমাকে এই তৌফিক দিয়েছেন। এখন চলুন কি কি কেনাকাটা করেছি সেগুলো একটু শেয়ার করি। শীতের কাপড় আর কি দেখাবো, বাচ্চাদের গেঞ্জি আর কি দেখানোর থাকে। এই দুইটা গেঞ্জি আমার অনেক বেশি ভালো লেগেছে, এগুলো বাসায় পরার জন্য এনেছি। ডিজাইনটা অনেক সুন্দর ছিল। আর টুকটাক যা সামনে পেয়েছি শীত কাটানোর জন্য সেগুলোই কেনাকাটা করলাম। আর ছেলেদের জন্য তিনটা তিনটা করে ট্রাউজার এনেছি। নিজের জন্য কোনো কিছুই কেনাকাটা করব না, অনেক কিছু আছে, 3-4টা শাল আছে, গেঞ্জি আছে, সেগুলো দিয়ে পার করে ফেলবো। ছেলে মেয়েদের জন্য আরো কিছু কেনাকাটা লাগবে, যেমন কোথাও বাইরে গেলাম বা ঘুরতে গেলাম সেই অনুযায়ী কিছু কাপড় লাগবে। একদিনে সব কেনাকাটা করা সম্ভব হয় না, আরেকদিন গিয়ে বাকি যে কেনাকাটাগুলো আছে সেগুলো শেষ করব। আমি আমার বাচ্চাদের সব সময় এক্সপোর্ট কোয়ালিটির কাপড়টাই পরানোর চেষ্টা করি, লোকাল কাপড়টা কিনি না। এখানে যে ট্রাউজারগুলো দেখছেন বা আয়েশার শীতের কাপড়গুলো সবই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির। আর এক্সপোর্ট কোয়ালিটির কাপড়গুলো দেখতেও সুন্দর, পরালেও কিন্তু আরাম পাওয়া যায়।
ছোটবেলা আমার কাপড়ের প্রতি অনেক নেশা ছিল। এখন দেখি সেটা আমার মেয়ের মধ্যেও কাজ করে। কাপড়গুলো আনার পর সেই পাগল হয়ে গেছে পরার জন্য। একটা পরিয়ে দেখলাম তাকে কেমন লাগছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিলাম। নতুন আরো একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।